পালিয়ে বেড়ানো আমেরিকার সেনাদের ধরতে সুপ্ত বাহিনী নামিয়েছে ইরান, পাশে চীন, রাশিয়া। মধ্যপ্রাচ্য কি মার্কিন সেনাদের কবর হবে? যন্তর মন্তর না ছাড়ার ঘোষণা ককরোচ পার্টির। শিক্ষামন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি। মোদী সরকার কি পতনের মুখে? গোপন ভিডিও অডিও ফাঁসে বিশ্বে ক্ষমতা হারিয়েছেন অনেক শীর্ষ রাজনীতিবিদ। পদ খরচ সাথে ক্যারিয়ারও কি চিরতরে শেষ হয়েছে? ইরানের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়ানো আমেরিকার সেনাদের ধরতে এবার সুপ্ত বাহিনী বা প্রক্সি বাহিনীর সদস্যদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে দিচ্ছে খামিনের দেশ। হোটেলে থাকা মার্কিন সেনাদের ফোনে ব্যবহার করা ডাটা রোমিং এবং স্মার্টফোনের লোকেশন ডেটা ট্র্যাক করে তাদের বের করে হত্যা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এত নিখুঁতভাবে তাদের অবস্থান কিভাবে জানতে পারছে ইরান? বিশ্লেষকদের ধারণা, এই কাজে ইরানকে প্রযুক্তি সহায়তা দিয়েছে চীন ও রাশিয়া। সেই সাথে আরব দেশগুলোর হোটেলগুলোকে মানবঢাল হিসেবে ব্যবহার করে আমেরিকা যুদ্ধাপরাধ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একসময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মনে করা হতো প্রায় দুর্ভেদ্য দুর্গ, কিন্তু একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় সেই নিরাপত্তা বলয়ে এখন ফাটল স্পষ্ট। সমঝোতা চুক্তি ভেঙে টানা 11 দিন ধরে আবারও চলছে আমেরিকা ইরান যুদ্ধ। এবার আরও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফল আঘাত চালাচ্ছে ইরান। ইরানের হামলায় তছনছ হয়েছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের একাধিক ঘাঁটি এবং এর ভেতরে থাকা যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা সহ রাডার সিস্টেম। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হামলায় বাড়ছে মার্কিন সেনা নিহতের সংখ্যা। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহারের অপকৌশল নিয়েছে মার্কিন বাহিনী। সাধারণ মানুষের জীবনের ঝুঁকি তৈরি করে বেসামরিক অফিস, হোটেল ও স্থাপনায় অবস্থান করছে মার্কিন সেনারা, এমন অভিযোগ তেহরানের। প্রশ্ন উঠেছে, বেসামরিক স্থাপনায় অবস্থান নিয়ে কি যুদ্ধাপরাধ করছে আমেরিকা? কি বলছে যুদ্ধের আইন? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে কিছু মার্কিন সদস্যকে সামরিক ঘাঁটি থেকে সরিয়ে হোটেল, অফিস ভবন এবং অন্যান্য বেসামরিক স্থাপনায় রাখা হয়েছে। তবে যুদ্ধের আইন অনুযায়ী সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করা মারাত্মক অপরাধ। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল 1 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সামরিক লক্ষ্যকে সুরক্ষিত রাখতে বেসামরিক মানুষের উপস্থিতি বা বেসামরিক স্থাপনাকে ব্যবহার করা নিষিদ্ধ। এছাড়া রোম সংবিধির 8 ধারা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে সামরিক অভিযানের ঢাল হিসেবে ব্যবহার করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এক্ষেত্রে মার্কিন সেনাদের অবস্থান করা বেসামরিক স্থাপনাতে হামলা বা অভিযান পরিচালনার পূর্ণ ক্ষমতা রয়েছে ইরানের হাতে। তবে সংযম প্রকাশ করে যাচ্ছে ইরান। সরাসরি এসব স্থাপনায় হামলা না চালিয়ে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারের মতো কৌশলগত স্থানে হামলা চালিয়েছে আইআরজিসি। তবে তেহরান সবসময় বলেছে তাদের লক্ষ্য বেসামরিক মানুষ নয়, বরং যেসব স্থাপনা থেকে আমেরিকা সামরিক অভিযান পরিচালনা করছে বা যেখানে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে সেগুলোই তাদের লক্ষ্য। তারা সতর্ক করে বলেছে, মার্কিন বাহিনী যদি বেসামরিক স্থাপনাকে সামরিক কাজে ব্যবহার করে তাহলে সেই স্থানগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে। একই সাথে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় সহায়তা না করার আহ্বানও জানিয়েছে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলায় বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আমেরিকার সেনা হতাহতের সংখ্যা। হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দ প্রণালীও বন্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যে রীতিমতো কোণঠাসা আমেরিকা। এরই মাঝে বেরিয়ে এসেছে মার্কিন যুদ্ধ বাজেট ফুরিয়ে আসার খবর। যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন সিনেটের কাছে জরুরি তহবিল চেয়েছে প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন। সব মিলে ট্রাম্পের বিরুদ্ধে বেড়েই চলেছে মার্কিনীদের ক্ষোভ। আমেরিকার হামলার পর দাও দাও করে জ্বলছে দক্ষিণ ইরানের খুজেস্তান প্রদেশের বেহবাহান শহর। টানা 11 দিনের হামলায় মার্কিন বাহিনীর লক্ষ্য ছিল সেখানে থাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির একটি সামরিক ঘাঁটি ও স্থানীয় বাখরেদিয়ান ব্যারাক। বেহবাহান শহর ছাড়াও তেহরান, তাবরিজ, বুশেহের, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক বিমান হ্যাঙ্গার, ড্রোন স্টোরেজ সুবিধা ও সামরিক অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে টানা 1 ঘন্টারও বেশি সময় ধরে হামলা চালানো হয়েছে। এছাড়া যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো নির্দিষ্ট করে ইরানের অন্যতম প্রধান ইউরেনিয়াম পারমাণবিক কেন্দ্র
নাতানজের কাছে অবস্থিত সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে খুব শিগগিরই হামলা চালানোর হুমকি দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে গোটা অঞ্চলেই ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে তেহরান। সাধারণ ইরানিরাও এই হামলা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেছে খামেনি সরকার। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনার পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোও রেহাই পাবে না বলে হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। এরই মধ্যে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সেনা হতাহতের সংখ্যাও। সবশেষ মার্কিন হামলার জবাবে জর্ডানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে থাকা F-15 যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার সংরক্ষণ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী বাহিনী। হামলা হয়েছে কুয়েত ও বাহরাইনেও। ইরানের ধারাবাহিক হামলা থেকে বাঁচতে সামরিক ঘাঁটির বাইরে হোটেল ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আশ্রয় নিচ্ছে মার্কিন সেনারা। তবে সেখানেও রেহাই নেই। মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে নিখুঁত হামলা চালাচ্ছে খামেনির দেশ। ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর আমেরিকার যুদ্ধ বাজেটের টান পড়েছে অনেক আগেই। এখন পর্যন্ত $3,750 কোটি খরচ হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। সংকটের মুখে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন কংগ্রেসের কাছে আরও $8,700 কোটি জরুরি তহবিল চেয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। জরুরি ভিত্তিতে নতুন তহবিলের অনুমোদন না দিলে শিগগিরই সামরিক প্রশিক্ষণ কমিয়ে আনতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা এই মুহূর্তে এক বিপজ্জনক পৃথিবীতে বাস করছি, যেখানে শত্রুর বিরুদ্ধে সাহসী ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই 2026 অর্থ বছরের জন্য আমি অতিরিক্ত যুদ্ধ তহবিলের অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধটি প্রতিরক্ষা বিভাগের প্রয়োজনীয় সম্পদের যোগানের জন্য অত্যন্ত জরুরি। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী অর্থ বছর থেকে যুদ্ধ বাজেটের পরিমাণ $1,50,000 কোটি চাইছেন এবং দেশকে রক্ষা করার জন্য আমাদেরও তাই প্রয়োজন। তবে ইরান যুদ্ধ চালিয়ে যেতে নতুন করে কোনো অর্থ বরাদ্দ দিতে নারাজ মার্কিন আইন প্রণেতারা। শুধু ডেমোক্রেটরা নয়, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের যুদ্ধ কৌশলের তীব্র সমালোচনা করছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরাও। আপনাদের কাছে ট্রিলিয়ন ডলার আছে। আপনাদের কাছে $1 ট্রিলিয়ন বেশি থাকার পরেও নতুন করে $1.5 ট্রিলিয়ন চাইছেন। এটা টাকার প্রশ্ন নয়, এটা নেতৃত্বের প্রশ্ন এবং যুদ্ধে সত্যিকারের জয় পেতে কি প্রয়োজন তা বোঝার প্রশ্ন। আর চলমান যুদ্ধে ইরানকে সমর্থন জানিয়ে হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দ প্রণালীও বন্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশের জাহাজগুলো হুথি বিদ্রোহীদের হামলার মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে। এই 3 দেশের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লোহিত সাগর ও এডেন উপসাগর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী অ্যাসপাইডস। যদিও বাব আল মান্দে কোনো জাহাজে হামলা হলে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান আমেরিকা যুদ্ধ যখন ভয়াবহ রূপ নিচ্ছে, তখনও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান। মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে গিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ফিরতে আরেক মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে শান্তি প্রস্তাব পাওয়ার কথাও জানিয়েছে তেহরান। ব্যাপক পুলিশি ধরপাকড় সত্ত্বেও ঐতিহাসিক যন্তর মন্তর ময়দান না ছাড়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। সেই সাথে দিন দিনই ভারতে বেগবান হচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিবাদী কর্মসূচি। প্রতিবাদ কর্মসূচি বহাল রেখে প্রয়োজনে সরকার পতনের হুমকি দিয়েছেন সিজেপি মুখপাত্র। এই বিষয়ে পার্লামেন্টের ভেতরে আর বাইরে জোরদার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দল। শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছে কংগ্রেস। আন্দোলনের তেজ ছড়িয়ে পড়ছে দেশের বাইরেও। চাপের কাছে নতি স্বীকার করবেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নাকি আন্দোলন দমনে আরও কঠোর হবে কেন্দ্রীয় সরকার? বেধড়ক মারধর আর নির্দয় নিপীড়নের দৃশ্যটা গত 20 জুলাই সোমবারের ভারতের রাজধানী দিল্লির রাজপথে শিক্ষার্থীদের উপর এমন অসহিষ্ণু আচরণ নাড়া দিয়েছে অভিভাবক, রাজনীতিবিদ আর সুশীল সমাজকে। শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেয় এর আয়োজক ককরোচ জনতা পার্টি সিজেপি।
তাদের প্রতি সমবেদনা জানিয়ে পরদিনই প্রতিবাদী কর্মসূচি নিয়ে রাস্তায় নামলেও পুলিশি ধরপাকড় আর আটকের শিকার হন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী দলের নেতাকর্মীরা। তাহলে কি এখানেই শেষ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি? আমরা এটা খুব পরিষ্কারভাবে বলেছি, 20শে জুলাই যা ঘটেছে তা ছিল ট্রেলার। সরকার আমাদের দাবি না মানলে আরো 10 লাখ মানুষ দিল্লিতে আসবে। এবার আমরা থেমে থাকবো না, চুপ থাকবো না। আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছুর সাক্ষী হয়েছি, অনেক কিছুর অভিজ্ঞতা নিয়েছি। সরকার না শুধরালে এদেশের যুব সমাজ খুব বাজেভাবে তাদের পতন ঘটাবে। সিজেপির মুখপাত্রের এই বয়ানে স্পষ্ট, খুব সহজে থামবে না তারা। দিল্লির যন্তর মন্তর ময়দানে প্রতিবাদী অবস্থান কর্মসূচি বহাল রেখে সরকারকে সেই বার্তাই দিচ্ছে তরুণ তুর্কির দল সিজেপি। পুলিশের কড়া অবস্থান আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতানুগতিক আশ্বাসের পর এই আন্দোলন থামার পরিবর্তে আরও সংগঠিত হচ্ছে। বুধবার সকাল থেকেই যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দিচ্ছেন শিক্ষার্থী, অভিভাবক আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিজেপির দাবির সাথে একাত্মতা জানিয়ে মুম্বাইয়ের চেম্বুর, বিহারের পাটনা, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, রাজস্থানের জয়পুর সহ ভারতের একাধিক এলাকায় বুধবারও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী আর বিরোধী দলের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে বাধা দিয়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে পুলিশি ধরপাকড় আর সাময়িক আটকের ধকল পোহানোর পরদিনই পার্লামেন্ট ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেস সহ বিরোধী দলীয় জোটের নেতারা। বেড়েছে বিরোধী দলের 4 দফা দাবির পরিধি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়ে মঙ্গলবারই ভিডিও বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তরুণ প্রজন্ম বিপুলভাবে এই সরকারকে ভোট দিয়েছে। তারা মনে করছে তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনারা গণমাধ্যমে কি প্রচার করেন বা কি উপস্থাপন করেন তাতে আমার কিছুই যায় আসে না। আমাদের কর্তব্য হলো তাদের পাশে দাঁড়ানো, তাদের সমর্থনে আওয়াজ তোলা এবং আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করা, আর আমরা তা করবই। শুধু বাইরে নয়, পার্লামেন্টের ভেতরেও ব্যাপক হট্টগোল হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে। স্পিকার ওম বিড়লার সাথে তর্কে জড়ান সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তিনি জানতে চান, সারা দেশে তোলপাড় ফেলা এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বাইরে কথা বললেও পার্লামেন্টে কেন নিশ্চুপ? এছাড়া প্রতিবাদ কর্মসূচিতে থাকা মেয়েদের জামা ছেড়ে দেওয়ার ঘটনা পার্লামেন্টের নজরে আনেন অখিলেশ। অন্য বিরোধী দলের জনপ্রতিনিধিরাও এ বিষয়ে কথা শুরু করলে ব্যাপক হট্টগোল লাগে লোকসভার অধিবেশনে। সামাজিক মাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় এই বিক্ষোভকে সরকারের কাছে আউট অফ সিলেবাস বলে কটাক্ষ করেছেন তৃণমূলের পার্লামেন্ট সদস্য মহুয়া মৈত্র। শিক্ষার্থীদের উপর জুলুম নির্যাতনের ঘটনায় সাড়া দেয়নি সুপ্রিম কোর্টও। শিক্ষার্থীদের উপর পুলিশ নির্যাতনের বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী। এই নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। সেই দিনের ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চাইলে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, ওই ভিডিওতে আদালতের কোনো আগ্রহ নেই। এসব দেখিয়ে যেন আদালতের সময় নষ্ট না করা হয়। এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্টেও একই বিষয় জরুরি শুনানির আবেদন খারিজ হয়েছে। সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন সমাজকর্মী সোনম ওয়াংচুককে মঙ্গলবার সন্ধ্যায় গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিজেপির আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে অনশনের 24 দিনের মাথায় আদালতের নির্দেশে গত শনিবার তাকে যন্তর মন্তর ময়দান থেকে তুলে হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। চিকিৎসা চলাকালেও অনশন ভাঙেননি তিনি। 28 জুন থেকে অনশনে আছেন তিনি। শিক্ষায় দুর্নীতি, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি শুরু করা প্রতিবাদী কর্মসূচি ভারতের গণ্ডি ছাড়িয়ে ভিনদেশেও ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই সহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে আমেরিকার অ্যাডভোকেসি গ্রুপ হিন্দুস ফর হিউম্যান রাইটস নিউ ইয়র্ক এবং সান হোসে শহরে বিক্ষোভ করেছে। লন্ডন ও আয়ারল্যান্ডের ডাবলিনেও বিক্ষোভ প্রদর্শন করেছে এই একই গ্রুপের সদস্যরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে 20 জুন থেকে ককরোচ জনতা পার্টি প্রতিবাদ কর্মসূচি শুরু করে। 7 দিন পর অনশনে বসেন 59 বছর বয়সী প্রকৌশলী, উদ্ভাবক ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দাগি যুদ্ধাপরাধী আখ্যা দিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি।
আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে সুরক্ষা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন মামদানি। তিনি সাফ জানান, ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যার দায়ে নেতানিয়াহুকে নিউ ইয়র্কে স্বাগত জানানো হবে না। মার্কিন কেন্দ্রীয় সরকারের উচিত তাকে গ্রেফতার করা। নেতানিয়াহুকে কি গ্রেফতার করতে পারবে আমেরিকা? বেনিয়ামিন নেতানিয়াহু একজন দাগী যুদ্ধাপরাধী। ট্রাম্পের চোখ রাঙানি পাত্তা না দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এমন কড়া ভাষায় আক্রমণ করলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। গাজায় রক্তক্ষয়ী গণহত্যার সরাসরি দায় নেতানিয়াহুর উপর চাপিয়ে মামদানি সাফ জানালেন, তার মতো অন্য যে কোনো পলাতক যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক শহরে কোনোভাবেই স্বাগতম জানানো হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর আসন্ন আমেরিকা সফরকে ঘিরে মার্কিন রাজনৈতিক অঙ্গন এখন রীতিমতো উত্তপ্ত। নেতানিয়াহুকে সুরক্ষা দেওয়ার কারণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেকে মানবতার পক্ষের শক্তি হিসেবে তুলে ধরলেন মামদানি। তবে একজন মেয়র হয়ে মামদানি কি পারবেন আরেক দেশের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে? বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, ফিলিস্তিনি জনগণের ওপর চলা ভয়াবহ গণহত্যার মূল কারিগর। ৭৩,০০০-এরও বেশি মানুষ হত্যা এবং অবশ করার ওষুধ ছাড়াই হাজার হাজার শিশুর অপারেশনের মতো চরম কষ্টের জন্য তিনি দায়ী। নবজাতকদের বেঁচে থাকার সুযোগটুকুও কেড়ে নিতে শিশু হাসপাতাল ও দাতব্য চিকিৎসা কেন্দ্র হামলা চালিয়েছেন নেতানিয়াহু। খাদ্য ও ত্রাণ আটকে রেখে অসংখ্য মানুষকে না খাইয়ে রেখেছেন। গুলি করে মেরেছেন শত শত ত্রাণকর্মী ও সাংবাদিককে। এমনকি তথাকথিত যুদ্ধবিরতির ৮ মাস পরেও ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করে চলেছে। এককভাবে কোনো রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের আইনি ক্ষমতা নেই নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির। কিন্তু গাজায় চালানো গণহত্যার বিরুদ্ধে নিশ্চুপ না থেকে সোচ্চার হওয়ার বিষয়টি মার্কিন রাজনীতির অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে। নিজ বক্তব্যে মামদানি মন্তব্য করেন, আমেরিকার কেন্দ্রীয় সরকারের উচিত নেতানিয়াহুকে গ্রেফতার করে তার বিচার নিশ্চিত করা। আমি আগেও বলেছি, আন্তর্জাতিক আদালতের মতো আমিও মনে করি বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অপরাধের জন্য গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা উচিত, যেমনটা আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত অন্য যে কারো ক্ষেত্রে প্রযোজ্য। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে এই শহর তার উপর জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারে কিনা তা জানতে আমার প্রশাসন প্রচলিত আইনের সব পথ পরীক্ষা করে দেখেছে। এটি পরিষ্কার, নেতানিয়াহুকে গ্রেফতারের একক আইনি ক্ষমতা আমাদের শহরের নেই, তবে মার্কিন কেন্দ্রীয় সরকারের সেই ক্ষমতা আছে। আমি আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক আদালতে যোগ দিয়ে সরকার যেন এই পরোয়ানা কার্যকর করে। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও বেনিয়ামিন নেতানিয়াহুকে সব রকম সুরক্ষা দিচ্ছেন তার পুরনো মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই চলছে তুমুল রাজনৈতিক বিতর্ক। সমালোচকরা বলছেন, এই সংকটকে ট্রাম্প ও মামদানি কাজে লাগাচ্ছেন জনপ্রিয়তা বাড়ানোর হাতিয়ার হিসেবে।